বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত মিসেস মাহমুদা হক চৌধুরী সম্প্রতি সিডনি এসেছিলেন তার আপনজনদের দেখতে। তার সম্মানে আয়োজিত একটি পারিবারিক অনুষ্ঠানে মিসেস মাহমুদা হক চৌধুরীর সাথে আলাপ হলো। আমি মাহমুদা হক চৌধুরী সিডনিতে আসলাম আমার মেয়ে সেদিনকে দেখতে আর আমার ভাই নাসিমকে দেখতে, নাসিমের বউ নুরি। আর দিস ইজ মাই youngest grandson and my granddaughter and my grandson Uddhav and my son-in-law Rahul. মধ্যাহ্নভোজের পর গত বছর 2013 সালে বাংলাদেশ টেলিভিশনের জীবনের গল্প অনুষ্ঠানে প্রচারিত মিসেস মাহমুদা হক চৌধুরীর একটি হৃদয়স্পর্শী সাক্ষাৎকার দেখার জন্য অতিথিদের আমন্ত্রণ জানানো হয়। মাহমুদা হক চৌধুরী বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত। ৭১-এর এক নির্মম পটভূমিতে গৃহিণী থেকে কূটনীতিক পেশায় যাত্রা। ১৯৭২ সালে প্রধানমন্ত্রীর সচিবালয়ে পেশার শুরু। সুদীর্ঘ ২৫ বছর তিনি শ্রীলঙ্কা, ভারত, আবুধাবি, ফিলিপাইন ও ভুটানে দায়িত্ব পালন করেন। ১৯৭৮ সালের ২০ আগস্ট বেগম পত্রিকায় মাহমুদা হক চৌধুরীকে নিয়ে লেখা হয়, বাংলাদেশ ফরেন সার্ভিসে যে দুজন মহিলা কর্মরত থেকে বিশেষ সুনাম অর্জন করেছেন তাদের মধ্যে মাহমুদা হকই প্রথম। তাকে পথপ্রদর্শকও বলা চলে। ১৯৪৩ সালের সেপ্টেম্বর মাসে কুষ্টিয়াতে তিনি জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেন ঢাকা ও করাচিতে। ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে তিনি MA ডিগ্রি লাভ করেন। বিশিষ্ট ব্যাংক এক্সিকিউটিভ মিস্টার আনসার উদ্দিনের ৫ সন্তানের মধ্যে মিসেস মাহমুদা হকই প্রথম। ১৯৬৫ সালে পুলিশ অফিসার জনাব শামসুল হকের সঙ্গে তিনি পরিণয় সূত্রে আবদ্ধ হন, কিন্তু ১৯৭১ সালে পাক সেনাদের হাতে তার স্বামী ধৃত এবং নিহত হন। ৩ বৎসরের একটি কন্যা এবং ১ বৎসরের একটি পুত্র সন্তান নিয়ে মিসেস মাহমুদা হক বিধবা হন। ১৯৭১ সালে মিসেস হক ঢাকা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা হিসেবে যোগদান করেন। ১৯৭২ সালে তিনি প্রধানমন্ত্রীর সেক্রেটারিয়েটের অধীনে বিধবা, এতিম এবং নির্যাতিতা মহিলাদের পুনর্বাসন কাজে সেক্রেটারি ইনচার্জ হিসেবে যোগদান করেন। ১৯৭২ সালের মে মাসেই তিনি আবার বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদান করেন এবং ১৯৭৩ সালে বিশেষ প্রশিক্ষণের জন্য অস্ট্রেলিয়ার ক্যানবারাতে প্রেরিত হন। ১৯৭৬ সালে তিনি বোস্টনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হতে ল অ্যান্ড ডিপ্লোমেসি কোর্স সমাপ্ত করেন। মিসেস মাহমুদা হকের দৃঢ় মনোবল তাকে পিছিয়ে রাখতে পারেনি, তাই ভাগ্যের নির্মম পরিহাসকে অগ্রাহ্য করে আজ তিনি প্রতিষ্ঠিত। সততা, নিষ্ঠা, আন্তরিকতার সঙ্গে কাজ করে তিনি আজ বিশিষ্ট আসনে অধিষ্ঠিতা। বাংলাদেশের মেয়েরা যে কোনো কাজে দক্ষতার পরিচয় রাখতে পারে, মিসেস মাহমুদা হক তার উৎকৃষ্ট উদাহরণ। আমাদের আজকের পর্ব মাহমুদা হকের জীবনের গল্প। বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, আপনি প্রথম মহিলা কর্মকর্তা, তাই না? বাংলাদেশের। আর তারপরে হচ্ছে যে আপনি বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত। বাংলাদেশ প্রথম মহিলা রাষ্ট্রদূত, কর্মকর্তা রাষ্ট্রদূত। আচ্ছা, তো আমরা সেই দিনগুলোর কথা শুনতে চাই। আমার জীবনটা তো শুরু হয়েছে একটা ভাঙার মধ্যে দিয়ে। আমার স্বামী শামসুল হক চিটাগংয়ে এসপি ছিলেন এবং মুক্তিযুদ্ধে উনি শরিক হয়ে সেখানে শহীদ হয়েছেন। যখন আমি ধরে নিয়ে গেল আমার স্বামীকে, শামসুল হককে, 17 এপ্রিল, তারপরে আমি 19 এপ্রিল জানতে গিয়েছিলাম সার্কিট হাউসে, চিটাগং সার্কিট হাউসে। ওই যে ভদ্রলোক ছিলেন ওখানে, মানে কমান্ড্যান্ট পাকিস্তান আর্মির, যে ব্রিগেডিয়ার হাসান। আচ্ছা, উনি আমাকে দুটো কথা বললেন
আমাকে বললেন যে দেখো বেগম সাहब मेरा मेजर मरा हुआ पड़ा था पुलिस लाइन के गेट पर। তো আমি তো বললাম কি যে তো আমি ওনার দিকে জিজ্ঞাসা ইয়েতে তাকালাম, জিজ্ঞেস করতে তো ভয় লাগছে যে মানে একটা তো ওই রকম, তো এটা তো এপ্রিল মাসের কথা বলছি, কিভাবে তখন কিলিংটা হচ্ছে। আর তো তখন আবার আমি তো উনি বলছে কি যে বলে কি পুলিশ যে এত ইনভলভ হয়ে পড়লো মুক্তিযুদ্ধে এবং ওখানে গোলাগুলি হয়েছিল এবং তাতে করেই নাকি ওনার মেজর গুলি খেয়ে ওখানে মরে পড়েছিল। তারপরে তো আমি যাই হোক তারপরে বললাম যে তাতে শামসুল হকের ইনভলভমেন্টটা কী। তখন সে আমাকে বলল যে পুলিশ লাইনে ট্রেঞ্চ কাটা ছিল, সেটাও আমাকে বলল যে ইয়ে কোই মামুলি ব্রেন কা কাম নেই। তো যাই হোক বুঝতেই পারলাম যে সে সম্পূর্ণভাবেই আমার স্বামীকে দায়ী করছে যে পুলিশ লাইন থেকে যে গুলিগুলো তারা গুলি ছুঁড়েছিল, গুলির যদি উত্তর দিয়ে থাকে তো সেটা তো হলোই। তো তখন আমি বললাম যে তাই যদি হয় তাহলে তো সে ওয়ার প্রিজনারের স্ট্যাটাস পাবে। প্রায় 7-8 দিন কি 4 দিন পরে এরকম যে আরেকজন মেজর টেলিফোন করে বলল যে ইয়েস হি ইজ অন সাম অপারেশন। আর এই কথাটার কি মানে তুমি বুঝবে আমি জানি না, যখন আমি আর্মড ফোর্সের কাউকে বলি ওরা বোঝে যে হি ওয়াজ অন ইন্টারোগেশন, আর তারপরে তো যাই হোক আর ফিরে আসেনি। এইটা তারপরে জুন মাসে জানো আমি আবার গেলাম, তখন এই ভদ্রলোক ব্রিগেডিয়ার হাসান চলে গেছেন, ওখানে এসেছে হচ্ছে ব্রিগেডিয়ার কাইয়ুম। ওনাকে আমি বললাম যে দেখো এত কিলিং হচ্ছে, এটা তো সত্যি, ওরা নিজেরাও স্বীকার করেছে যে কিলিং প্রচুর হচ্ছে, লোক নিখোঁজ হয়েছে। তো আমি বললাম যে নিখোঁজ এবং যারা মারা গেছে তাদের ফ্যামিলির জানার অধিকার তো আছে কি হয়েছে। তো তাকে দিয়েও কিন্তু প্রমিস করিয়ে নিয়েছিলাম, সে আমাকে ডেথ সার্টিফিকেট দিয়ে গেল আর বলে গেল তার পুরো রেজিমেন্ট বেলুচি রেজিমেন্ট সে উইথড্র করে নিয়ে চলে গেল। 16ই ডিসেম্বরে তো স্বাধীন ওরা সারেন্ডার করলো। 10ই জানুয়ারি বঙ্গবন্ধু আসলেন। 18ই জানুয়ারি আমি আমারই মতন যারা সরকারি কর্মকর্তা ছিলেন তাদের স্ত্রীদেরকে নিয়ে, তাদের ওয়াইফদেরকে নিয়ে আমি একটা গ্রুপ বানিয়ে ওনার সঙ্গে দেখা করতে গেলাম। আচ্ছা, তার আগে আমি দেখা করতে গিয়েছিলাম, রিলিফ মিনিস্টার ছিলেন কামরুজ্জামান, ওনার সঙ্গে। উনি আমাকে বলেছিলেন কিছু চিন্তা করেন না, আমরা আপনার সমস্ত রিলিফ দিয়ে দিব। আচ্ছা, যেই বলেছেন রিলিফ দিব আমি কিন্তু তখনই ভীষণ একটা শকড এবং একটা ভীষণ আমি একটা ভেহিমেন্টলি আমি রিয়্যাক্ট করেছিলাম ওনার সামনেই। কিন্তু আমি ওনাকে আজকে যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যে ওনারা সত্যিকারের পলিটিশিয়ান ছিলেন এবং উনি কিন্তু রাগেননি। উনি আমাকে বললেন আচ্ছা ঠিক আছে, এখন আমি তো এইটুকুনি বলতে পারি। আচ্ছা, তারপরে না আমি এসে একটা বিরাট বড় আর্টিকেল লিখলাম ওনাকে অ্যাটাক করে, যে হাউ ডেয়ার যে উনি রিলিফ দেওয়ার কথা চিন্তা করছেন। আমি শিক্ষিত মানুষ, আমার হাত আছে, কান আছে, নাক চোখ এখনও ঠিক রেখেছে আল্লাহ, আমি কাজ করে খাবো, আমি দেশ করব, যে দেশের জন্য আমার স্বামী চলে গেছেন সেই দেশ আমি গড়বো, আমি এর জন্য কাজে লাগবো নি যে আমি রিলিফ নিয়ে বসে থাকবো নাকি। তো যাই হোক, সেটা লেখার পরেও আর একদিন দেখা হলো ওনার সঙ্গে, উনি বললেন যে মাহমুদা ভীষণ রেগেছে আমার ওপরে। তো আমি তো সেই বলি যে ওনারা এত ভালো পলিটিশিয়ান ছিলেন বলেন না, এগুলো নিয়ে ভিন্ডিকটিভ ছিলেন না, করেন না। উনি আমাকে যথেষ্ট হেল্প করেছেন পরবর্তীকালে। এরপর আপনি আপনার মতো যারা সরকারি কর্মকর্তাদের স্ত্রীরা ছিলেন তাদেরকে নিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে গেলাম। তো এবং যে ওনারা কি বললেন কি হয়েছে জানি না, কিন্তু আমি যখন বঙ্গবন্ধুকে বললাম যে যেটা হয়েছে, যেই চলে গেছে সে তো চলেই গেছেন, কিন্তু এখন আমরা আছি, আমরা দেশ গড়ার কাজে আপনাকে সাহায্য করতে চাই। এবং আপনার আমি বলেছিলাম কিন্তু যে আপনার সামনে তো বিরাট বড় এই ভাঙাচোরা ইয়েদের দেশটাকে গড়তে হবে। তুমি তখন আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কি করবে। তো আমি কী যেন বলেছিলাম আমি জানি না, এরকম হাতটা দিয়ে বোঝাচ্ছিলাম, আর সেই ছবিটা তুলেছিল, খুব সুন্দরই ছিল। তো সেটা যাই হোক, সেদিন তো চলে এলাম। তখন বঙ্গবন্ধুর সেক্রেটারি ছিলেন, প্রাইম মিনিস্টার্স অফিসের সেক্রেটারি ছিলেন মিস্টার রফিকুল্লাহ চৌধুরী। উনি লোক পাঠিয়ে আমাকে ডেকে নিলেন এবং গাড়িও পাঠিয়েছিলেন। তো আমি গেলাম, তখন যাওয়ার পরে উনি আমাকে বললেন যে বঙ্গবন্ধু আপনাকে বলেছে, আপনি ওনাকে কী সাজেশন দিয়েছিলেন কিভাবে সেই জিনিসগুলো অর্গানাইজ করে আপনাকেই এর দায়িত্ব নিতে বলছে। তারপরে তো আমি গেলাম বঙ্গবন্ধুর কাছে। বঙ্গবন্ধু ওখানে যাওয়ার পরে উনি আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি করতে চাও। আর আমি তখন এত ওভারওয়েলমড হয়েছিলাম, আর ভাবলাম কি যে এই বিরাট মানুষ আমাকে জিজ্ঞেস করতে কী করতে চাও। আমি বললাম আমি আপনার অ্যাম্বাসেডর হব।
ওরে বাবা, আপনি তখনই সাহস করে বলে ফেললেন? বললাম, বাহ। কারণ বললাম এই জন্যেই যে সরকারি চাকরিতে তো আমি ঢুকবো সে তো আগেই ঠিক করেছিলাম, আর আমি তো অলরেডি ইস্ট পাকিস্তান এডুকেশন সার্ভিসের মেম্বার ছিলাম। আর ওই যে আমার ডিসি হওয়ার ভীষণ শখ ছিল, আর কিন্তু আর তো পুলিশ হওয়ার তো কোনো ইচ্ছে ছিল না, তারপর কি কারণ হলো? আছে গিয়ে তো সেটার জন্য বললাম যখন, তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, উনি একটু হেসে বললেন ঠিক আছে। তারপর যাই হোক আমি তো চলে এলাম। চলে আসার পরে আমাকে আবার রফিকুল্লাহ চৌধুরী উনি বললেন যে আপনাকে বঙ্গবন্ধু জিনিসগুলো করতে বলেছেন, যে আপনি যেই মেয়েদেরকে যে অর্গানাইজ করতে চাচ্ছেন এবং যেই রিলিফ রিহ্যাবিলিটেশনের কথা যে বলেছেন সেটার সেল একটা বানিয়ে করেন। তো আমি জিজ্ঞেস করলাম কেমন করে হবো, কেমন করে করব? তো উনি বললেন যে ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক করব। তো যাই হোক, তো আমি তো তখন তো প্রাইম মিনিস্টার সেক্রেটারিয়েটে আন্ডার সেক্রেটারি হিসেবে, আন্ডার সেক্রেটারি তখন দিয়েছিল কিন্তু অ্যাকচুয়াল সেন্সে আমাদের যে ইয়েতে সেটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি করে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলেন। আর আমি রিলিফ রিহ্যাবিলিটেশন সেল করা হলো, তার ইনচার্জ হলাম। তখন তিনটা জিনিস যেটা হলো, একটা হচ্ছে কি যে প্রাইম মিনিস্টার্স রিলিফ ফান্ড, রিলিফ রিহ্যাবিলিটেশন সেন্টার ফর উইমেন যারা ওয়ার এফেক্টেড চিলড্রেন অ্যান্ড তাদের রিহ্যাবিলিটেশনের জন্যে, আর তারপরে হচ্ছে যে মেয়েদের 10% চাকরি। তো আমি ওই লিখলাম যে সরকারি চাকরিতে এবং অন্যান্য ব্যাংক, ইন্স্যুরেন্স যা কিছু আছে সব জায়গাতে মেয়েদের 10% কোটা রাখতে হবে চাকরির জন্য। আমি ওনাকে নোটটা লিখে নিয়ে গেলাম, উনি ওটাকে সই করে দিলেন, দিয়ে আমাকে বললেন যে তৌফিক ইমামকে দিয়ে আয়। তো আমি যখন তৌফিক ইমামের কাছে নিয়ে এসেছি, উনি রেগে আগুন, বলে কি যে তুমি এটা কী করেছো, তুমি প্রাইম মিনিস্টারের সই নিয়ে নিয়েছো, তার মানে এটা হয়ে গেছে। তো আমি বললাম যে সেটাই তো হচ্ছে আমাদের উদ্দেশ্য, আমারও উদ্দেশ্য এবং বঙ্গবন্ধুরও উদ্দেশ্য, যেটা হয়ে যাক সেজন্য এটা করা হয়েছে। যখন ওই যে 10% চাকরির ওটা যখন সই হয়ে গেল, আমি তৌফিক ইমাম সাহেবকে দিয়ে আসলাম। দিয়ে আসার পরে তখন আমি বঙ্গবন্ধুকে বললাম যে আমি তো ফরেন মিনিস্ট্রিতে যাব, আপনিও বলেছিলেন, আমারও ভীষণ ইচ্ছা। তো তো তখন উনি বললেন, উনি তখন আমাকে বঙ্গবন্ধুই ওটাকে উনি একটা অর্ডার ইস্যু করে দিয়ে দিলেন, কিন্তু ফরেন অফিসে দিয়ে দিলেন। আচ্ছা, কিন্তু ওখানে যাওয়ার পরে সবাই তো খুব প্রোটেস্ট যে মেয়েরা তো ফরেন সার্ভিসে ঢুকতে পারে না, কি করে হবে এটা সেটা। তখন আমার বক্তব্য ছিল যে এটা তো কোনো ইনহেরিটেড গভর্নমেন্ট নয় যে পাকিস্তানের ছিল না বলে বাংলাদেশে থাকতে পারবে না। এটা তো আমরা তো নতুন গভর্নমেন্ট, আমরা স্ট্রাগল করে এসেছি, এখন সব কিছুই যা করবেন। আবার এসে আমি বঙ্গবন্ধুকে বললাম, বঙ্গবন্ধু তখন উনি করলেন কি, উনি একটা নিজেই পুরো জিনিসটা লিখে দিলেন যে মেয়েরা সব ফরেন সার্ভিসে থাকবে, এবং মাহমুদা হককে আমি ফরেন মিনিস্ট্রিতে ন্যস্ত করলাম এবং সে মানে ফরেন সার্ভিস কাডারের মেম্বার হবে। এইভাবে লিখলেন এবং ওনার নিজের সই ছিল, ওটা আমার কাছে এখনও আছে। ওনার উদ্যোগেই আমি অস্ট্রেলিয়াতে গেলাম ফরেন সার্ভিস ট্রেনিং করতে। তারপরে আমি ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসিতে গেলাম, ইন্টারন্যাশনাল ল অ্যান্ড ডিপ্লোমেসিতে মাস্টার্স করে আসলাম। তারপরে তো আসার পরে তখন আর বঙ্গবন্ধু নেই। উনি যখন আমেরিকায় গিয়েছিলেন, এই জিনিসটা আমি বলি, উনি যখন আমেরিকায় গেলেন আমি দেখা করতে আসলাম, আমি তখন অলরেডি বস্টনে আছে, উনি নিউ ইয়র্কে। আসলাম, ওনাকে বললাম যে এবার কিন্তু আমাকে ভালো পোস্টিং দিতে হবে আমি যখন ফিরে যাব। তো উনি বললেন কি কবে ফিরবি? আমি বললাম যে 2 বছর পরে। উনি কি বললেন জানেন? কি বললেন? বলে তখন কি আমি থাকবো? এত বড় কথাটা বললেন উনি। এখন আমার মনে হলে আমার বুকটা ভেঙে যায়। তারপরে তো এবার ফার্স্ট পোস্টিং হলো শ্রীলঙ্কাতে, তারপরে গেলাম দিল্লিতে, সেখান থেকে দেশে ফিরে আসলাম। আমি তখন এসেছি, তখন আমি ফারুক সুবহান আছেন ফরেন সেক্রেটারি, ওনার আন্ডারে আমি কাজ করছিলাম। আচ্ছা, সেই সময়তে একটা নোট আসলো যে ব্রাজিল আমরা পাকিস্তান থেকে জুট পাঠাতো, এবং সেটা তো আমাদের স্বাধীনতা যুদ্ধের কারণে তো আমরা হয়ে গেছে। এবং আমি একটা ছোট্ট নোট দিলাম যে আমাদের তো এখন জুটের প্রোডাকশন অত নাই, কিন্তু হিউম্যান রিসোর্স অনেক আছে, এবং হিউম্যান রিসোর্স যদি আমরা এক্সপোর্ট করি তাহলে পারে হবে, আর তাহলে পারে আমাদের আমরা এক্সপোর্টের শুরু করতে পারি একটা জিনিস নিয়ে। আচ্ছা, তার আগে যখন আমি অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম তখন কিন্তু ওরা যখন আমাদের ট্রেনিংয়ের সময় তো ওরা জানিয়েছিল যে ওরা আনস্কিলড অ্যান্ড সেমাই স্কিলড লোক ইম্পোর্ট করতে চায়। তো ওই কথাটাও আমি লিখে দিলাম। আচ্ছা, ফারুক সুবহান সাহেব আমার এই ছোট্ট নোটের ওপরে উনি 3 পাতা নোট লিখে আমাকে বললেন যে তুমি এটা এইভাবে অর্গানাইজ করো এবং ইন্টারমিনিস্ট্রিয়াল ডিসকাশনটা করে এটা করো।
তো আলটিমেটলি ওটা হয়েছে, এবং ম্যান পাওয়ার এক্সপোর্ট যে শুরু হয়েছে না তখন থেকে। তো দিস ইজ অ্যান বিগ অ্যাচিভমেন্ট ফর মি, আমি মনে করি যে এইটা। আর যে হয়েছে ম্যান পাওয়ার, তো এখন আমাদের মেন সোর্স অফ ইনকামও হয়ে দাঁড়িয়েছে। তারপরে ভুটান যাওয়ার এটা হলো, আর ভুটানে তখন আমি অ্যাম্বাসেডার হয়ে গেলাম। আমি একটু পেছনে যেতে চাই। আপনি শুরুতেই পেছনের অনেক কথা বলেছেন। তো আপনাদের যে বিয়ে হয়েছিল, এসপি শামসুল হক সাহেবের সঙ্গে যে আপনার বিয়ে হলো, এবং আপনার ওই সময়ের যে দিনগুলো, সেই দিনগুলোর কথা আপনার কীরকম মনে পড়ে? অতি সুন্দর, অতি চিগিয়ের। আমি সেই দিনগুলোর কথা মনে করতে গেলে কী যে সুন্দর। আর বলি যে আমার না 13 বছর বয়স থেকে বিয়ে আসতে শুরু হয়েছে, কিন্তু আমার মায়ের একটা ভীষণ জিদ ছিল। ওনার বাবা ওনাকে রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে এসে 13 বছর বয়সে বিয়ে দিয়েছিলেন, এবং মা কিন্তু সেই কারণে আমার নানাকে কোনো দিন ক্ষমা করেননি। ছোটোবেলা থেকে উনি আমাকে এটা শুনিয়ে এসেছেন যে আমার একটা মেয়ে হবে। আর কলকাতায় বোধ হয়েছে উনি বলেন কি, আমি জানলায় বসে দেখতাম দূরে সাহেবদের মেয়েগুলো, বাচ্চাগুলো খেলা করতো, তখন ওই ফর্সা ফর্সা মেয়েগুলো, ওনার ধারণা ছিল যে আমার মেয়ে ফর্সা হবে, আর মেয়ে হবে ফর্সা হবে, আর নিজের নামে নামই হবে। এইটা আমার মায়ের, সে মানে এত ছোটো মা আমার, তার একটা ভীষণ স্বপ্ন ছিল। তো সেটা ছিল। তো তারপরে হলো কি, সেই আমার বিয়ে আসতেছে 13 বছর বয়স থেকে। মা বললে আবার সেই 13, একদম নয়। তো এদিকে তো আসছে, তারপরে আমার চাচা তো নানান বিয়ে নিয়ে আসছেন, এমএ পরীক্ষার আগে এত আসলো। আর আমার মা বাবা লিখেছে না, আমি একদম শুনবো না। মা বললো, চাচা বললো কি যে তোর মেয়ের বিয়েই হবে না শেষে। তো মা বললো সেটাকে না হয় হোক, কিন্তু পরীক্ষা শেষের পরে যেই লোক থাকবে আমি তার সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দিব। তো আল্লাহর কি শান আমি বলবো, আমি পরীক্ষা দিয়ে আসছি, প্লেন থেকে নামছি। আচ্ছা, সেই প্লেনে তখন আমার ভাসুর, উনি ছিলেন এয়ারপোর্টে, যশোরে আমার বিয়ে হলো। যশোরে উনি ছিলেন, উনি আমাকে নামতে দেখে, ওনার বন্ধু ছিল একজন জেনারেল আনিস, তো ওনাকে বললো কি যে আচ্ছা দেখো তো এই মেয়েটা। তারপরে তো উনি আসলেন, আমার একদিন দেখা করতে আসলেন আমাদের বাড়িতে, শামসুল হক সাহেব আমার হাজব্যান্ড, আর ওনার বড় ভাই নুরুল হক, জেনারেল নুরুল হক, সবাই। আমি আর আমার মা মেয়ে আমরা দুজনেই একসঙ্গে ওনার প্রেমে পড়ে গেলাম। বাহ। তারপরে 17 সেপ্টেম্বর ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ সিজফায়ার হয়েছিল, আর আমার বিয়ে হলো 26শে সেপ্টেম্বর। তখন আমার জন্মদিনও 26শে সেপ্টেম্বর। তো বিয়ে হলো। তারপরে তো ছিলাম আমি গেলাম যশোর থেকে ময়মনসিংহ গেলাম। সেই দিনগুলোর কথা আমি বলে, আমরা না জানেন, ময়মনসিংহ তো হাওড়ের দেশ, তো নৌকায় করে আমরা ঘুরে বেড়াতাম হাওড়ের মধ্যে। তো একদিন কি হয়েছে, হি ওয়াজ এ পুলিশ, তো ওই যে সমস্ত সব বকটক আছে না, তো বন্দুক দিয়ে বকটা মারছে। আচ্ছা, বকটা মারতে যেয়ে না ঠাস করে উল্টো দিকে পড়ে গেছে। আমি ভাবছি যে এখন হচ্ছে কি যে একটা নতুন মানুষ নানান রকমের নতুন জিনিসপত্র দেখাচ্ছে। আমি ভাবলাম কি যে এটা আবার কি ধরনের কায়দা দেখাচ্ছে আমাকে। তারপরে পরে যখন জিজ্ঞেস করেছি যে তুমি ওটার কি মানে দাঁড়ালো, পড়ে গেলে কেন, মানে কি, আচ্ছা বললো যে পড়ে গেলাম মানে রং ফায়ার হয়েছিল, ওটা ঠিক মতন ধরা হয়েছিল না, সামথিং লাইক দ্যাট। তো হি ওয়াজ সো হ্যান্ডসাম, সো বিউটিফুল। আমার বড় মেয়ে আসলো 1 বছর পরে। আপনি বাংলাদেশের প্রথম নারী যিনি ফরেন সার্ভিসে গিয়েছেন, এবং আপনি ফরেন সার্ভিস থেকে প্রথম নারী হয়ে বাংলাদেশের মেয়ে আপনি অ্যাম্বাসেডর হয়েছেন। পরবর্তীতে যখন বাংলাদেশেরই মেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, আবার বাংলাদেশেরই মেয়েরা হিমালয় জয় করছেন, পৃথিবীর বিভিন্ন দেশে অনেক বড় বড় পজিশনে যাচ্ছেন, এইসব দেখে আপনার কেমন লাগে? আমার খুবই ভালো লাগে, কারণ আমার নিজস্ব মতামত যে মেয়েরা সব কিছুই করতে পারে, এবং তাদের মা হওয়াটা যদিও প্রাইম ডিউটিস, তাদের প্রথম দায়িত্ব হচ্ছে মা হওয়া, এবং সেই মা হওয়ার পরে আমাদের প্রধানমন্ত্রীরাও মা হয়েছেন, ভালো মা তারা। আমিও মনে করি আমিও খুব ভালো মা। বাংলাদেশের মেয়েরা সব কিছুতে এখন সব জায়গাতে আছে। আপনার এখনকার দিনগুলো কিভাবে কাটছে? এখনকার দিন তো যেমন আমি বিদেশ ভ্রমণে আমার খুব ভালো লাগে, তো সেটা ঘুরে বেড়াচ্ছি। তারপরে বই পড়া আমার মেন অ্যাট্রাকশন, বই পড়ছি, বাগান করা। আমি তোমাকে আমার বাগানগুলো দেখাবো। ওকে, চলো যাই বাগান দেখি আমার।
আমার সময় কাটে এখন রবীন্দ্রনাথের সঙ্গে। এদিকে তাকিয়ে দেখো। চলো এবার তোমাকে আমার আঁকা ছবি দেখাই। এই যে আমার আঁকা ছবি। ও, এগুলো আপনার আঁকা ছবি? হ্যাঁ, আপনি ছবি আঁকেন এটা কিন্তু জানা ছিল না। আমি কিন্তু এক্সিবিশনও করেছি যখন আমার শ্রীলঙ্কা পোস্টিং ছিল তখন। অনেক ত্যাগ, তিতিক্ষা আর আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত বাঙালির স্বাধীনতা। বাংলাদেশের এই স্বাধীনতার বেদিমূলে আত্মোৎসর্গ করেছেন লাখো শহীদ। এই শহীদদেরই একজন মাহমুদা হক চৌধুরীর স্বামী এসপি শামসুল হক। এত কষ্ট, এত সংগ্রাম আর এত ত্যাগের মধ্য দিয়ে তার জীবনের গল্প কিন্তু থেমে থাকেনি। তিনি এগিয়ে গেছেন, অর্জন করেছেন। বাংলাদেশের নারীদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে আগামী। লাউটা তো ভীষণ বড় হয়েছে। হ্যাঁ, বেশ বড় হলো। তাই আর কি লাগাইছো তুমি এবার? আমার হচ্ছে, এটা হচ্ছে ধুন্দুল গাছ। নানুর আম দেখো কত বড়। হ্যাঁ, ও চিনে সব গাছে। সবগুলো? পাপা দেখেন আমার গাছে করলা। উরি বাবা, কত বড় করলা তোমার গাছে অনেক হয়েছে। প্রচুর হয়। আমি আচ্ছা, মানে আচ্ছা, ইয়ের আল্লাহ ছিঁড়ে ফেললে তুমি, কি সুন্দর করলাটা দেখো। আমরা মিসেস মাহমুদা হক চৌধুরীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।